হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা এই ভিডিওতে অ্যাটমিক স্ট্রাকচারে যে এমসিকিউ সিরিজ চলছিল তার সেকেন্ড পার্ট ডিসকাস করব। সেকেন্ড পার্টেও কিছু কোশ্চেন এখানে আমি রেখেছি, ডিফারেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, তৃতীয় কক্ষে মোট কক্ষকের সংখ্যা। তো তৃতীয় কক্ষ মানে n ইজ ইকাল টু আমরা জানি 3। সো ইফ n ইজ ইকাল টু 3 দেন কক্ষকের সংখ্যা, কক্ষ মানে হচ্ছে অরবিটাল, তাহলে আমরা জানি অরবিটালের ফর্মুলা কি n স্কোয়ার। তো 3 স্কোয়ার তোর হবে 9, সিম্পল, তাই না? মোট কক্ষকের সংখ্যা, যদি ইলেকট্রনের সংখ্যা বলতো তাহলে ফর্মুলা হতো 2n স্কোয়ার, দেন 2 ইন্টু 3 স্কোয়ার, দ্যাট ইজ 18 ইলেকট্রন। বাট এখানে জিজ্ঞেস করছে কক্ষকের সংখ্যা, অরবিটালের সংখ্যা, তো অরবিটাল হবে এখানে 9। রাইট অ্যান্সার উইল বি অপশন সি। ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, এটা কোশ্চেন 1, ধরো এখানে কোশ্চেন 2, নিচের কোনটির ওপর কক্ষকীয় কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ভর করে? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, অ্যাজ উই নো দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? আন্ডার রুট এল ইন্টু এল প্লাস 1 এইচ বাই 2 পাই, বা এটাকে আমরা অনেক সময় এইচ কাটও বলতে পারি, রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট, এরকম বলা হয়। তো দেখো এল এর উপর ডিপেন্ড করছে শুধুমাত্র, এর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো নিচে কোনটির ওপর কক্ষকীয় কৌণিক ভরবেগ মানে অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে, সেটা হচ্ছে শুধুমাত্র এল এর উপর ডিপেন্ড করে। কিন্তু যেটা কক্ষের কৌণিক ভরবেগ যেটা হয় সেটা হচ্ছে mvr ইজ ইকাল টু nh বাই 2 পাই, সেটা অরবিটের, ওটা অরবিটের কৌণিক ভরবেগ। এটা কার? এটা অরবিটের। আর এটা হচ্ছে কার? এটা হচ্ছে অরবিটালের, তাহলে এখানে শুধু অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। 4টি ইলেকট্রন E1 থেকে E4 এর কৌণিক কোয়ান্টাম সংখ্যা, এর কোয়ান্টাম সংখ্যাগুলো কি হবে? তাহলে কোয়ান্টাম সংখ্যা মানে কোয়ান্টাম নাম্বার কোনটা দেওয়া আছে, আচ্ছা কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে, শক্তির সঠিক ক্রম বলেছে। তাহলে দেখো n প্লাস, আমরা জানি শক্তির সঠিক ক্রম হচ্ছে n প্লাস এল রুল আমরা দেখি। তাহলে যার n প্লাস এল ভ্যালু বেশি হবে তারই বেশি হবে। তো এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি, n প্লাস এল যদি করো এটার ক্ষেত্রে কত হবে? এটা 3 প্লাস 1, প্রথমটা 4, তারপরটা কত 3, তারপরটা কত 4, তারপরটা কত 5, তো সব থেকে বেশি হচ্ছে এটা 4 প্লাস n প্লাস এল ভ্যালু সব থেকে বেশি কার? E4, তার E4 এর সব থেকে বেশি হবে, E4 এটার মধ্যে আছে বেশ। তারপর এটা 4, এটা 3, এটা 4, তাহলে E1 আর E3 মধ্যে কে বেশি হবে? যখন দুটোই 4 হয়ে গেল, সেম, যখন দুজনেই সেম হয়ে গেল তখন আমাদেরকে দেখতে হবে n এর ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি। তাহলে দেখো এটাও 4, এটাও 4, তো n এর ভ্যালু এটাই বেশি আছে, তো E3টা বেশি হবে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। সব থেকে E4, তারপরে E3, ওকে। হ্যাঁ, তারপরে E1, তারপরে E2। E1 কেন হলো আগে? কারণ দেখো E1 3 এর আগে 4, তাহলে ওটা 4 আছে, ওর জন্য আগে হয়ে গেল ওটা, ঠিক না? এটা 3 এর আগে 4, আর E2 তে দেখো 3, সব থেকে কম হবে ওটাই। তাহলে জাস্ট আমাকে দেখতে হবে n প্লাস এল ভ্যালু যার বেশি হবে তার এনার্জি বেশি। যদি সেম হয়ে যায় কারো, n প্লাস এল আর n প্লাস এল সমান হয়ে যায় দুজনের কারো ক্ষেত্রে, তখন আমার কি দেখতে হয়? n এর ভ্যালু, যার n এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, এটা ফলো করতে হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার উইল বি বি। নেক্সট, বোর কক্ষের n-তম কক্ষের শক্তি En is equal to -13.6 n square JD. তো দিস ইজ দ্য ফর্মুলা, En এনার্জির ফর্মুলা -13.6 টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো দেখো এখানে তোমাকে প্লট করতে বলা হয়েছে ই ভার্সাস জেড স্কোয়ার। তাহলে দেখো ই ভার্সাস জেড স্কোয়ার যদি প্লট করো তাহলে En জেড স্কোয়ার, এটা y is equal to mx প্লাস সি বলতে পারি, y is equal to mx, এটা হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশন। তো এখানে নেগেটিভ স্লোপ হবে, mx প্লাস সি, সি এখানে নেই কোনো, ইন্টারসেপ্ট 0। তাহলে এর প্লট কীরকম হয়? এদিকে যদি y রাখি, এদিকে x রাখি, তাহলে এই যে -x আছে, তাহলে স্লোপ হচ্ছে নেগেটিভ হবে, তো এরকম নেগেটিভ। তো ওইরকম নেগেটিভ স্লোপ কোনটা আছে? একমাত্র সিতেই আমরা দেখতে পাচ্ছি।
এটা 0 থেকে, কারণ এটা নেগেটিভ দিকে থাকবে, তাই এটা যদি 0 পয়েন্ট হয় তাহলে এখান থেকে এদিকে ই ভার্সাস জেড স্কোয়ার যদি প্লট করা হয় তাহলে এটাই হচ্ছে স্লোপ। আর এই স্লোপটাই হচ্ছে তোমার, এটাই তোমার হচ্ছে ই, যদি দেখো ই ভার্সাস হচ্ছে জেড স্কোয়ারে প্লট করছি, ই ভার্সাস জেড স্কোয়ার, কিন্তু সামনে স্লোপ যেহেতু এটা আছে আবার -13.6 এন স্কোয়ার, তাহলে এই জন্য এটা এরকম হলো। তাহলে স্লোপ হচ্ছে এটা, স্লোপ কত হবে, স্লোপ হচ্ছে ভ্যালুটা -13.6 এন স্কোয়ার, এটা হবে। ঠিক আছে, যদি এন এর সাথে প্লট করতো তাহলে অন্যরকম প্লট হতো, তো যেহেতু এখানে জেড এর সাথে প্লট করেছে তো স্লোপ উইল বি দিস। ঠিক আছে, এটা। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, ধরা যাক একটি পরমাণু একটি লাল থেকে লাল, সবুজ, নীল এবং বেগুনি রেখার বর্ণালী দেয়। আচ্ছা, দেয়। চিত্র অনুসারে কোন রূপান্তরটি লাল বর্ণালী রেখাটিকে চিহ্নিত করে? কোনটাকে লাল হিসাবে চিহ্নিত করবে? তাহলে লাল হিসাবে চিহ্নিত করার একমাত্র উপায় হচ্ছে, দেখো n=1 এটা, আর n=2। তাহলে n=2 তে আসা মানে সেটা কি সিরিজ? সেটাই হচ্ছে আমার বামার সিরিজ। আর বামার সিরিজে আলোর কি হয়? ভিজিবল হয়, দৃশ্যমান, তাই না? তাহলে এটাই দৃশ্যমান। তাহলে n=2 তে যে লাইট আসবে সেটাই দৃশ্যমান হবে। তাহলে একমাত্র n=2 তে এই লাইটটাই এসেছে, দেখো এটা, এবং সেটা কোথা থেকে এসেছে? 3 থেকে 2। তাহলে অপশন উত্তর 3 থেকে 2, 3 থেকে 2। তাছাড়া দেখো এনার্জি গ্যাপও কম। সাপোজ ধরো আরও একটা ট্রানজিশন যদি দেওয়া থাকতো এখানে 4 থেকে 2, এখান থেকে এখানে এটা যদি দেওয়া থাকতো, তাহলে এটা অপশানে হয়তো আর একটা অপশান আছে 4 থেকে 2, তাহলে 4 থেকে 2 হলে কি এটা হতো? এটাও তো 2 আসছে, 4 থেকে 2 হলে কিন্তু এটা হতো না। কেন হতো না? আমাকে জানতে চেয়েছে, হ্যাঁ ওটা দৃশ্যমান হবে, তো হতো, বাট লাল বর্ণালী রেখা, তো লাল বর্ণালী রেখা মানে কি? যেটা হচ্ছে রেড কালার, যার এনার্জি সব থেকে কম, কারণ ওয়েভ লেন্থ সব থেকে কি হয়? বেশি হয়, তাই না? আমরা জানি ই ভ্যারিজাস 1/λ। তার লাল আরও তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তো এনার্জি সব থেকে কম হবে, তো এনার্জি গ্যাপ কিন্তু কম। উপরে যত যাচ্ছি এনার্জিটা গ্যাপটা বেড়ে যাবে এটা, তাহলে এই জন্য এনার্জি গ্যাপ কম হলে এটাই হবে 3 থেকে 2, ওটাই হচ্ছে রেড কালারকে ডিফাইন করছে। যদিও এই অপশানটাতে ওই অপশানটা নেই 4 থেকে 2, তো ডাউটের কোনো জায়গায় নেই, সিম্পল 3 থেকে 2 হবে, বা আমার সিরিজ ভিজিবল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। বলেছে এখানে সিম্পল, প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের গতিবেগ v1 হলে তৃতীয় বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কত হবে? তাহলে দেখো vn প্রপোর্শনাল টু 1/n হয়, মানে v1/n হয়। v1 হচ্ছে কি না, প্রথম কক্ষপথের ভেলোসিটি ইন ফার্স্ট অরবিট, তাই না? প্রথম বোর কক্ষে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের গতিবেগ এই যে v1, প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের গতিবেগ হচ্ছে v1। প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এই যে নিউক্লিয়াসের রেসপেক্টে এটা, এইখানে যে ইলেকট্রনটা ঘুরছে তার ভেলোসিটি হচ্ছে v1। এবার বলেছে তৃতীয় বোর কক্ষে ঘূর্ণায়মান, মানে এরকমভাবে দ্বিতীয় আর একটা হচ্ছে তৃতীয়, সেই এই কক্ষে যে ইলেকট্রন আছে ঘুরছে তার গতিবেগ তোমাকে বার করতে হবে। তাহলে তার গতিবেগ মানে v3 সমান, তাহলে কি করবে? প্রথমটার হচ্ছে v1 বলা আছে, তাহলে এর মান জাস্ট এখানে 3 বসাতে হবে, এটা বলবে রাইট অ্যান্সার। সো v1/3, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। ঠিক, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটা ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক হলো 5 × 10⁻13, তো প্রারম্ভ কম্পাঙ্ক মানে নিউ1 বা নিউ0, নিউ1 না নিউ0, 5 × 10⁻13 সেকেন্ড ইনভার্স, তার উপর বলেছে এত কম্পাঙ্কযুক্ত আলো ফোকাস করা হলো এটা। তাহলে নিউ ভ্যালু কত সেটা দেওয়া আছে 1 × 10⁻14 সেকেন্ড ইনভার্স। বেশ, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, তাহলে বুঝতেই পারছি আমরা এটা ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা কি জানি? এইচ নিউ ইজ ইকাল টু এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি, ½ mv²।
তো তোমার এখানে দেখো এইচ এর মান তো আমার জানা আছে, কাইনেটিক এনার্জি বার করতে হবে। তাহলে কাইনেটিক এনার্জির সমান কি, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এইচটাকে কমন নিয়ে নিতে পারো। নিউ নিউ এই দুজনের পাওয়ার যেহেতু 13 একটা 14 আছে, তো আমি এটাকে 5 ইন্টু 10^13কে 0.5 ইন্টু 10^14 করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করি, এইচটাকে কমন নিলাম, তাহলে নিউ মাইনাস নিউ নট এটা থাকলো। এখানে আমরা কি করছি, 6.626 ইন্টু 10^-34 জুল সেকেন্ড এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার নিউ, তাহলে নিউ মানে বললাম কত, 1 ইন্টু 10^14, বেশ, মাইনাস এটা 5 ইন্টু 10^13কে 0.5 করে নিচ্ছি আমি, 0.5 ইন্টু 10^14 করে নিলাম, ঠিক আছে। সেকেন্ড ইনভার্স, তাহলে এই সেকেন্ড ইনভার্স সেকেন্ড কেটে গেল, তাহলে এটা গুণ করতে হবে জাস্ট। আর 1 থেকে দেখো 0.5 তাহলে বাদ যাচ্ছে, তার মানে কি 0.5ই থাকছে, 6.626 ইন্টু 0.5 আর ইন্টু 10^-34 ইন্টু এখানে দেখো 10^14টা কমন হয়ে যাচ্ছে, 10^14টা কমন হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, 10^34 থেকে 14, তার মানে কি 10^20। আর ইউনিট কি, জুল, কারণ এই সেকেন্ড আর সেকেন্ড কেটে গেছে, তাহলে জুল পড়ে থাকলো। আর 10^-20 পাওয়ারে থাকবে, তো -20 অনেক জায়গাতেই আছে, এই দুটোতে আছে, কিন্তু দেখো একটা 6.62 এর সাথে 0.5 গুণ করছি, মানে হাফ গুণ করছি, হাফ গুণ করা মানে কত, 3.3 হবে। সো 3.3 এটা রাইট অ্যান্সার, অপশন বি। ভেরি ইজি, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, এই দুটো পাওয়ারকে একই আনতে হবে, তাহলে সুবিধা হবে করতে আমাদের, ঠিক আছে। কোনো ক্যালকুলেটর কোনো প্রয়োজন নেই, জাস্ট মুখোমুখি হয়ে যাবে। তো ইউজিং দিস ফর্মুলা photoelectric effect you can identify this. ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি পাউলির অপবর্জন নীতি মেনে চলে না, মেনে চলে না অপবর্জন নীতি, তাহলে কোনটা মেনে চলে না। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি জানি যে ইলেকট্রন এক একটা অরবিটালে সেম এনার্জিতে যখন দ্বারা থাকবে, একটা একটা করে ইলেকট্রন ফিল আপ হবে, এক্সট্রা ইলেকট্রন যদি থাকে দেন ইট উইল অকুপাই দ্যাট লেভেল বাট উইথ অপোজিট স্পিন। ধরো 2s ইলেকট্রন ফিল আপ হবে, তারপর 2p-তে যাবে, তাহলে 2s একটা ইলেকট্রন এরকম দিলাম, তাই না। 2s দুটো ইলেকট্রন যখন দেবো তখন কিন্তু অপোজিট স্পিনে দিতে হবে। 2p-তে যদি 3টে ইলেকট্রন থাকে, তাহলে 3টে ইলেকট্রন আমাকে একটা একটা করে দিতে হবে আগে, এইভাবে দিতে হবে, তবেই আমরা দিতে পারবো, ঠিক আছে। তো এখানে যেটা দেখছি আমরা, হিসাব মতো কোনটি অপবর্জন, পাউলির অপবর্জন, আচ্ছা পাউলির অপবর্জন নীতি, পাউলির অপবর্জন নীতি বলতে এখানে আমরা কোনটা দেখব, এগুলো বিভিন্ন এক্সাইটেড স্টেটে কিন্তু একটা হতে পারে, না না, এটা একটা এক্সাইটেড স্টেটে হতে পারে যে ইলেকট্রন 2s থেকে শিফট করে গিয়ে 2p-তে চলে এসেছে, ফাঁকা ছিল 2p সেখানে, কিন্তু কখনোই একটা অরবিটালে দুটো ইলেকট্রন সেম স্পিনে থাকতে পারবে। পাউলি কি বলছে যে দুটো দুটো ইলেকট্রনের কোয়ান্টাম মান, চারটে কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টে কোয়ান্টাম সংখ্যা সেম হলো, একটা আলাদা হবে, মানে একটা প্লাস হাফ হলে আর একটা কি হবে, মাইনাস হাফ। তো দুটো সেম স্পিনে থাকতে পারে, নো। এই দুটো থাকতে পারে, নো। তাহলে এটাও হবে অ্যান্সার, এটাও অ্যান্সার হবে। এটা ঠিক আছে, একই জায়গায় থাকলে দুটোই ভাবে থাকতে পারে, আর সিঙ্গেল ইলেকট্রন হলে এগুলো থাকতে পারে। তাহলে এটার অপশন হবে, অ্যান্সার হবে এ অ্যান্ড সি, দুটোই রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, দুটোই রাইট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, দেখো কি আছে পরের কোশ্চেন, দেখি বলেছে কি, কোনটি নিজের কোন ইলেকট্রন বিন্যাসটি সবচেয়ে সুস্থিত। তাহলে সুস্থিত মানেই হচ্ছে যে আমাকে ইলেকট্রনিক পেয়ারিং দেখতে হবে। তাহলে দেখো আমরা জানি যে 3D-তে আর 4s-এ পেয়ারিং এনার্জির একটা কনসেপ্ট আছে, মানে যদি এখানে দেখো 3D5 4s1 এতগুলো আনপেয়ার যদি থাকে, যত আনপেয়ারটা থাকবে তত বেশি, মানে হাফ ফিল্ড স্টেবল যেটাকে বলা হয়। তার কারণ কি, ইলেকট্রন হচ্ছে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে একটা আছে, একে অপরে এরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে, যাকে বলে এক্সচেঞ্জ এনার্জি, মানে এটার সাথে এক্সচেঞ্জ করবে একবার, এর সাথে এক্সচেঞ্জ করবে,
এর সাথে সেম স্পিনে থাকলে তবে তো এক্সচেঞ্জ হবে না, এটা এক্সচেঞ্জ করবে। তাহলে এই ইলেকট্রনটা আবার এর সাথে এক্সচেঞ্জ করবে, এ আবার এক্সের সাথে এক্সচেঞ্জ করবে, এ এর সাথে এক্সচেঞ্জ করবে। যত আনপেয়ার থাকবে তত তার এক্সচেঞ্জ এনার্জি বেশি, যাকে বলছি আমরা এক্সচেঞ্জ এনার্জি। তাহলে এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হয় তত স্টেবিলিটি বেশি হয়, সেই জন্য D5 হাফ ফিল্ড স্টেবিলিটি বলা হয়, D10 হচ্ছে ফুল ফিল্ড স্টেবিলিটি বলা হয়। তো D10 এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখো 3Dর ক্ষেত্রে সবগুলো একই স্পিনে আছে, এখানেও কিন্তু সব আছে, বাট এখানে দেখো একটা অপোজিট স্পিনে আছে, এটা আবার এই উল্টো দিকের স্পিনে আছে। তাহলে এগুলো কিন্তু করবে না, সেম স্পিনে থাকবে যারা তারাই হচ্ছে করবে, তারাই একে অপরকে এক্সচেঞ্জ করতে পারবে। যেমন আমি যদি বলি এরকম আছে D10, D10 ক্ষেত্রে কি হয়, D10 ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে 5টা, আর অপোজিট স্পেনে থাকে আরও কটা, এই 5টা 2 3 4 5। তাহলে এরা কিন্তু যারা সেম স্পিনে আছে তারা সেম স্পিনে ইয়ে করছে, যারা এই স্পিনে আছে রেডগুলো যেমন এইদিকে এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ করবে। আবার ব্লুগুলো যখন এক্সচেঞ্জ করবে তখন হচ্ছে এইগুলো এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ হবে। তাহলে সেম স্পিনে যখন থাকবে তখন তাদের মধ্যে এক্সচেঞ্জটা ভালো হয়, তাদের মধ্যে এক্সচেঞ্জ এনার্জিটা বেশি হয়। তো এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে তত তার এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে স্টেবিলিটি তত তার বেশি হবে, স্টেবিলিটি তত বেশি হবে। এই কারণে D5 এবং D10 যেটাকে বলা হয় হাফ ফিল্ড এবং এটা হচ্ছে কি ফুল ফিল্ড, এই দুটো এই কনফিগারেশন খুব স্টেবল হয়। কোন ইলেকট্রন বিন্যাসটি সবচেয়ে বেশি সুস্থিত, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম, কিছু কোশ্চেন পরে আমরা পরের পার্টে আবার কিছু কোশ্চেন ডিসকাশন করব। ঠিক আছে, তো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড subscribe my channel and stay tuned for the upcoming next video. Thank you.